দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রাম অনুষ্ঠানে। আপনারা জানেন 1991 সালের 29 এপ্রিল ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে উপকূলে লাখ লাখ মানুষ মারা যায়, ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো উপকূল। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনাকে। আমরা একটু শুরুতে যেতে চাই যে সেই ভয়াল ঘূর্ণিঝড়ের আড়াই দশক পর এসে আসলে কতটা সুরক্ষিত উপকূল, সেই বিষয়টা নিয়ে আমরা একটু শুরু করি। ধন্যবাদ। 29 এপ্রিল 1991 সন আপনি শুরু করেছেন প্রসঙ্গটি নিয়ে এবং আড়াই দশক ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমাদের উপকূল এখন অরক্ষিত, কিন্তু এর মধ্যে অনেক শুভ খবরও আছে, শুভ সংবাদও আছে। আমরা ইতিমধ্যে সেগুলো আমরা দেখেছি, আমরা সরাসরি যেহেতু কাজ করি উপকূল অঞ্চলে মানুষের সাথে, কিন্তু ওভারঅল যদি বলতে হয় এখনো আমাদের উপকূল পুরোপুরি অরক্ষিত। 29 এপ্রিলের মতো এরকম ভয়াবহ যদি আবার কোনো সাইক্লোন এবং জলোচ্ছ্বাস হয়, ঠিক একইভাবে কিন্তু এখানে মানুষজন ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে যেমন আমরা এই সাম্প্রতিক সময়ে গত 2-3 বছরের মধ্যে অনেকগুলো ঘূর্ণিঝড় আমরা দেখেছি, তো সবগুলোতেই আমরা দেখেছি যে চট্টগ্রামে উপকূলে প্রায় 10 থেকে 12 লাখ মানুষ বাস করে। সেই মিরসরাই থেকে শুরু করে একদম চট্টগ্রাম বা কক্সবাজার উপকূল পর্যন্ত। কিন্তু এই মানুষগুলোর মধ্যে ঘূর্ণিঝড় যদি হয়, তাদের অ্যাকোমোডেট করার জন্য যে ব্যবস্থা সেটা আসলে খুব নাজুক। যেমন আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্র যেগুলো আছে সেগুলো সর্বোচ্চ 3 থেকে 4 লাখ মানুষ তাদের অ্যাকোমোডেট করা যায়। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এতদিনেও সেই ব্যবস্থাটা গড়ে ওঠেনি। এবং আপনি জানেন যে আসলে যখন এই ধরনের ঘূর্ণিঝড় হয়, বড় ধরনের প্রাণহানি হয়, তখন এগুলো মিডিয়াতে আসে। তখন বেশ আন্তর্জাতিক অনেক সংস্থা বা সরকারি উদ্যোগে অনেক ধরনের সাইক্লোন শেল্টার গড়ে উঠে, অনেক ধরনের স্থাপনা নির্মাণ হয়। কিন্তু যেটা হয়েছে, আমরা যদি গত 40 বছরের আমরা যদি খতিয়ানটা দেখি, এটার যে সংখ্যা এবং মানুষ যে জনসংখ্যার যে অনুপাত, সেই হিসাবে এটা আসলে অনেক কম। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা উন্নয়ন কর্মী, আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে এই ধরনের যে কাঠামোগুলো গড়ে ওঠে, এগুলো পরবর্তীতে কিছু অব্যবস্থাপনা থাকে এবং এগুলো সংস্কার কাজ হয় না। ফলে হচ্ছে যাও আছে সেগুলো কিন্তু সঠিকভাবে আসলে মানুষের জন্য ঠিক উপকার বয়ে আনে না। যেগুলোতে সংস্কার হয় সেগুলো কাজে আসে। আর অনেকগুলো আছে, অসংখ্য শত শত এরকম সেন্টার আছে যেগুলো আসলে এখন ব্যবহারের অনুপযোগী হয়েছে, প্রায় 50 ভাগ এরকম। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন যে উপকূলীয় অঞ্চলে বেশিরভাগই লবণাক্ত। আপনি জানেন যে পুরো আবহাওয়াটা হচ্ছে লবণাক্ত। ফলে যে কোনো অবকাঠামো এটার যে আপনার যত বছর এটা টিকে থাকার কথা, লবণাক্ততার কারণে এবং অপর্যাপ্ত সংস্কারের কারণে এটা কিন্তু আরো দ্রুত এটা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে যেমন তার মানে কি যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন এখনো যে ঘাটতি রয়ে গেছে? ঘাটতি আছে অনেক, কিন্তু একই সাথে কিছু বেশ কিন্তু ইতিবাচক পদক্ষেপ আছে। আমি যদি সেগুলো একটু বলি তাহলে সেক্ষেত্রে আমাদের দর্শকরা জানতে পারবেন, যেহেতু আমি সরাসরি সেখানে কাজ করি। একটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বেড়েছে। আমাদের মানুষ এখন অনেক সচেতন। উপকূলে যারা বাস করে এরা প্রত্যেকেই সতর্কের বাণী যে সংকেতগুলো আছে সেগুলো সম্পর্কে তারা জানে, এবং তারা সবাই জানে যে দুর্যোগের আগে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং দুর্যোগ চলাকালীন সময় তারা কিভাবে থাকবে এবং দুর্যোগ পরবর্তীতে তারা কিভাবে করবে। এই প্রস্তুতির জন্য আপনি যদি একটু খুব দেখেন যে 1991 সনের 29 এপ্রিল যে প্রাণহানি হয়েছিল, এরপরে তার পরবর্তীতে যতগুলো সাইক্লোন হয়েছে এবং সর্বশেষ যে আমাদের কোমেন, রোয়ানো এগুলো হয়েছে, এগুলো জানান যে এগুলো বেশিরভাগ এখানে এফেক্ট করেছে। প্রাণহানির সংখ্যা অনেক কম। একমাত্র কারণ হচ্ছে মানুষের সচেতনতা। তো এটি একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ যে মানুষ নিজেরাই দুর্যোগ ব্যবস্থাপনায় নিজেরাই তাদের তৈরি করেছে, তাদের বাড়িঘর থেকে শুরু করে সবকিছু। এটি যেমন সত্য, কিন্তু আরেকটি চরম সত্য হচ্ছে আমাদের পুরো উপকূলের যে বেড়িবাঁধ, এটি কিন্তু পুরোপুরি অরক্ষিত এবং অসংখ্য জায়গায় এগুলো কিন্তু মানে ভেঙে গিয়েছে, এবং যেখানে সাইক্লোনে আপনার এই লবণাক্ত সমুদ্রের পানি ঢুকে যাচ্ছে, এবং এতে করে মানুষের তাদের যে সম্পদ, বিশেষ করে তাদের যে কৃষি জমি, তাদের যে যেটির উপর নির্ভর করে তাদের জীবন তাদের চলে, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার উপকূলীয় অঞ্চলে যেহেতু বেশিরভাগই দরিদ্র মানুষ, তাদের বাড়িঘরগুলো খুবই কাঁচা। এগুলো সামান্য সাইক্লোনের বাতাসে কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু আপনার ধ্বংস হয়ে যায়। তো এগুলোর ব্যাপারে আসলে ঠিক এই ধরনের কোনো আমরা ইতিবাচক পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এসব বিষয় নিয়ে আপনার সাথে আমরা আরো কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিতে হবে আমাদের। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, সঙ্গেই থাকুন। ফিরছি একটু। দর্শক, আবারও আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রাম অনুষ্ঠানে। আমরা কথা বলছি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে।
এই যে দুর্যোগের একটি মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যোগাযোগ। আমরা বিশেষ করে দেখি জেলেরা সাগরে বা নদীতে মাছ ধরতে যায়, তাদের সাথে এই যে ঘূর্ণিঝড়ের ওই সময়কালীন যোগাযোগের বিষয়টা আসলে কতটা আধুনিক হয়েছে বা কতটা উন্নত হয়েছে বলে আপনি মনে করেন, বা কোথাও কোনো ঘাটতি আছে কিনা? জি, আমি যদি 1991 সালের সাথে যদি তুলনা করি সেই ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। কারণ হচ্ছে এখানে আপনার আমাদের যে সরকারি বেতার সেটি সার্বক্ষণিকভাবে কাজ করে, এবং আপনি জেনে খুশি হবেন যে চট্টগ্রামের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন যেটি সীতাকুণ্ডে অবস্থিত, এবং যেটি সীতাকুণ্ড এবং সন্দ্বীপ এই চ্যানেলের পুরো অংশটিকে এই কমিউনিটি রেডিওর মাধ্যমে তথ্য প্রচার করা হয়। কিন্তু এটি শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার জন্য। কিন্তু আমাদের যে বিশাল আমাদের যে কোস্টাল এরিয়া, আমাদের উপকূলীয় অঞ্চল, আমরা যদি সেই সেন্ট মার্টিন থেকে আমরা এখানে মিরাসরাই করি, এখানে কিন্তু আরেকটি কমিউনিটি রেডিও স্টেশন কাজ করে নাফ নদীর কাছে, এটা টেকনাফে। এর বাইরে কিন্তু এখানে আর কোনো কমিউনিটি ভিত্তিক কিন্তু কোনো রেডিও কমিউনিকেশনস নাই, সুতরাং তাদেরকে নির্ভর করতে বেতারের উপর। আর আরেকটি বিষয় হচ্ছে যে যখন আপনার ঘূর্ণিঝড় এবং ওই রকম সময় আপনি জানেন তখন তো প্রচণ্ড বাতাস থাকে, রেডিও সিগন্যাল অনেক সময় সেটা পৌঁছে না। কিন্তু এখনো পর্যন্ত কমিউনিকেশনের জন্য আসলে আমাদের যে আপনার ঘূর্ণিঝড়ের যে প্রস্তুতি কর্মকাণ্ডের অধীনে যে স্বেচ্ছাসেবীরা আছে তাদের যে প্রচারণা, এটি কিন্তু এখন পর্যন্ত কার্যকরী। আমরা কমিউনিটি রেডিওর এটি একটু জানলাম। আরেকটি হলো যে এখন আপনারা জানেন যে পুরো উপকূলীয় অঞ্চলে রেড ক্রিসেন্টের সহযোগিতায় অসংখ্য ইভেন পুরো চট্টগ্রামে হাজার হাজার কমিউনিটি ভলেন্টিয়ার তৈরি হয়েছে, যারা ঘূর্ণিঝড়ের সিগন্যাল দেওয়ার সাথে সাথেই তারা কিন্তু কমিউনিটিতে তারা যায় এবং তারা এই তথ্যগুলো তারা প্রচার করে। তারা হ্যান্ড মাইক ব্যবহার করে, তারা মাইক ব্যবহার করে, তারপর আপনার পতাকা টাঙানো হয়। কিন্তু এই যে রেডিওর কথা বলছিলেন আপনি, এক্ষেত্রে কি যেসব জেলে বা ট্রলার নিয়ে যারা মাছ ধরতে যায় তাদের আসলে প্রতিটা ট্রলারে কি পর্যাপ্ত মনে করেন যে আসলে বেতার যন্ত্র আছে? না, এটা অবশ্যই নাই। কারণ হচ্ছে যে এখানে বিশেষ করে আমরা দেখেছি যেগুলো একটু বড় ট্রলার, যেখানে মালিক পক্ষ খুব সচেতন, সেখানে আপনার রেডিওর ব্যবস্থা থাকে। কিন্তু অধিকাংশ যেগুলো বিশেষ করে ছোট ছোট যে ডিঙ্গি নৌকা, যারা আপনার সমুদ্রে যারা মাছ ধরতে যায়, এদের অধিকাংশের কাছেই কিন্তু এই তথ্য পাওয়ার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু না, এবং এরা অসচেতন। তো একটা হলো কি, একটা পজিটিভ দিক বলি, সেটা হলো এখন যেহেতু মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, এবং অনেক মোবাইল ফোন কিন্তু FM রেডিও তারা রিসিভ করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আগামীতে আমাদের মোবাইল ফোন একটা কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে পারে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যে বেতার যন্ত্র, হয়তো বেতার যন্ত্রের কথা আপনি বলছিলেন, কিন্তু সংকেত নিয়েও অনেক দিন ধরে অনেকের কথা আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সংস্কার হয়েছে, মানে যে সংকেতগুলো দেওয়া হয় আবহাওয়ার, সেইখানে কি কোনো ধরনের সমস্যা আছে বলে মনে করেন? যে যেমন অনেকে অভিযোগ করে যে আসলে ঠিক সময়ে মানে সংকেতটা আসলে মানে মানে ঠিক সময় মিলে না আর কি, এই ধরনের। আমরা আমাদের যে নির্ধারিত যে সংকেত আছে সেটি মোটামুটি এখন একটু জনপ্রিয়, সবাই জানে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আপনি যে মানুষ যে বুঝবে এটা জানার জন্য ধরেন আপনার যে কমিউনিকেশন, সেখানে ধরেন আপনি জানেন যে আমাদের এখানে অধিকাংশ গ্রামের মানুষের কিন্তু লোকাল ডায়ালেক্ট, আমাদের নিজস্ব যে ভাষায় তারা কথা বলে। তো এখন আপনার আমাদের যে প্রচার মাধ্যম, সেটি রেডিও হোক, সেটা মোবাইল ফোন হোক, আমরা যে তথ্যগুলো দিচ্ছি এগুলো বেশিরভাগ কিন্তু প্রমিত বাংলায়। তো ফলে হচ্ছে কি, যে মানুষ কিন্তু এই প্রমিত বাংলার এই শব্দ অথবা অর্থ এগুলো অনেক সময় কিন্তু সঠিকভাবে এটা গ্রহণ করতে পারে না। আর প্রতীকের যে কথা বলেছেন, এখন যেটা হচ্ছে যে যারা ট্রেনিং পেয়েছে, যাদের সচেতনতা আছে, তারা কিন্তু এই প্রতীকের অর্থটা বুঝে। কিন্তু ধরেন আমাদের এখনো তো ব্যাপক, আমাদের যে মানুষ, আমাদের যে উপকূলীয় অঞ্চলে যারা মানুষ, যারা এখনো ধরেন আপনার শিক্ষা এবং সচেতনতায় পিছিয়ে আছে, তাদের জন্য কিন্তু এটা একটা বড় সমস্যা হয়। সংকেতটা তাহলে আর কিভাবে সহজ করা যায়? হ্যাঁ, এটার জন্য একটা উদ্যোগ আছে, এটার জন্য সরকারিভাবে একটা উদ্যোগ আছে। আপনারা জানেন যে এটা তো একটা মানে কমনলি এটা মানে করলে এটা পুরো উপকূলীয় অঞ্চলের জন্য করা হবে, এবং এটার জন্য সরকারের অনেক প্রচেষ্টা আছে। আমরা আশা করব যে এই সংকেত এবং এই তথ্য আদান প্রদানের বিষয়টিকে আরো কিভাবে সহজীকরণ করা যায়, এবং সেখানে যাতে প্রত্যেকটি মানুষ, যারা শিক্ষিত, অল্প শিক্ষিত এবং একেবারে যারা নিরক্ষর, সবাই যাতে কমিউনিকেট করতে পারে, তার জন্য হয়তো ব্যবস্থা হবে ভবিষ্যতে। আপনার সাথে আরো কথা বলবো, ছোট্ট আরো একটা বিরতি নিতে হবে আমাদের। দর্শক, ছোট্ট আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পরে। দর্শক, আবারও স্বাগত প্রসঙ্গ চট্টগ্রাম অনুষ্ঠানে। আমরা কথা বলছি উপকূলের সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে। আরেকটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে সাম্প্রতিক মানে বছরগুলোতে আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আসলে জলবায়ু পরিবর্তন। তার মাঝখানে পাশাপাশি আমাদের চোখ রাঙাচ্ছে হচ্ছে যে দুর্যোগ বা ঘূর্ণিঝড় আমরা যেটাকে বলি। এই দুইয়ের সম্পর্ক এবং উপকূল নিয়ে একটু বিস্তারিত একটু জানতে চাই আপনার সাথে।
আমরা আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ করে গত 2 দশক আন্তর্জাতিকভাবে এবং আমাদের জাতীয় ভিত্তিতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং আপনারা জানেন যে এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি করা হয়েছে। কিন্তু আমরা যারা উপকূলবাসী, আমরা কিন্তু দেখছি প্রতিদিনই আমরা এই জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকারক দিক তার সাথে কিন্তু আমরা এখন কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু আমরা পরিচিত হচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের সাইক্লোন এবং আমাদের দুর্যোগগুলোর কথা বলেছেন। আপনি যদি উপকূলীয় অঞ্চলগুলো দেখেন, আপনি দেখবেন যে আমাদের উপকূল কিভাবে ভেঙে যাচ্ছে। আমাদের এই অঞ্চলে যেমন আমাদের সন্দ্বীপ, আমাদের কুতুবদি আইল্যান্ড, এগুলো প্রায় অর্ধেক হয়ে গেছে ভাঙনে। আমাদের এই যে মানুষরা জলবায়ু পরিবর্তনের ফলে তাদের সম্পদ হারিয়ে ফেলছে, তারা কোথায়? তারা উদ্বাস্তু হয়ে যাচ্ছে। তারা চলে আসছে আমাদের চট্টগ্রাম শহরে, তারা চলে যাচ্ছে কক্সবাজারের এইসব শহরগুলোতে, এবং সেখানে কিন্তু তারা একজন উদ্বাস্তু হিসেবে তারা বাস করছে, কারণ তাদের সবকিছু হারিয়ে গেছে। ছোট্ট একটা তথ্য দিই যে যেমন সন্দ্বীপে আমরা দেখেছি যে গত 10 বছরের মধ্যে তাদের মানে প্রায় অর্ধেকেরও বেশি মানুষ জলবায়ু উদ্বাস্ত হয়েছে। তো এই যে একটা আপনার, তো এখন আমরা দেখতে পাই যে জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে এমনভাবে বোঝানো হয় যে এটা প্রকৃতিগতভাবে ঘটছে। আসলে বিষয়টা কিন্তু তা নয়। আমরা জলবায়ুকে আমরা নিজেরাই কিন্তু পরিবর্তনের জন্য আমরা কিন্তু সহায়ক হিসেবে কাজ করছি মানুষরা। আপনারা জানেন যে আমাদের যে শিল্পোন্নত দেশগুলো, তাদের কিন্তু অনেক দায় আছে তার উপর। তো সেজন্য আমরা যারা ভুক্তভোগী, আমরা মনে করি যে এই যে আজকে আমাদের যে সাইক্লোন হচ্ছে, আজকে আমাদের যে এই যে গত কয়েকদিন ধরে আমাদের যে আবহাওয়া আমরা দেখছি, আমাদের যে অতিবৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হচ্ছে, এবং আবহাওয়ার যে উষ্ণতা বেড়ে গেছে, এবং যার ফলে এখন ছোট ছোট শিশুদের সহ বয়স্ক মানুষের অসংখ্য রোগ দেখা দিয়েছে। এগুলো সবগুলি কিন্তু আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে নেতিবাচক দিক তার কিন্তু এগুলো। এবং আমরা যেটা বলতে চাই যে আমরা কোনো বিতর্ক না, আমাদের এই দুর্যোগ এবং আমাদের যে ক্ষয়ক্ষতি, এগুলো দায় দায়িত্ব কিন্তু নিতে হবে যারা এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাদেরকে। এবং আমরা সরকার এবং মিডিয়া সকলকে আমরা বলবো যে আমরা এই দুর্যোগকে শুধুমাত্র কেবল একটা মানবিক বিষয়, এটাকে এইভাবে চিন্তা না করে এটার জন্য কিন্তু যারা দায়ী তাদেরকে কিন্তু তার দায় নিতে হবে। এবং আমাদের এই উপকূলবর্তী মানুষের জীবন যাতে সহায়ক হয় তার জন্য তাদেরকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে, তাদেরকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়গুলো আমরা মনে করছি যে সরকার এবং মিডিয়া সকল নিয়ে এটার কথা বলবেন। আমরা এই যে দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রের কথা বলছি, কিন্তু বিশেষজ্ঞরা অনেকদিন ধরে বলছেন যে মানে এইরকম একটা একটা করে আশ্রয় কেন্দ্র না করে যদি উপকূলে যারা বসবাস করেন তাদের জন্য যদি ঘূর্ণিঝড় সহায়ক ঘরবাড়ি তৈরি করা যায় তাহলে অনেকখানি তাদের জন্য সুবিধা হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা বিষয় হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের যে জনসংখ্যা, সেই তুলনায় সাইক্লোন শেল্টারগুলো করতে গেলে আসলে অনেক সম্পদ দরকার। আরেকটি হলো সাইক্লোন শেল্টারের ব্যবস্থাপনা একটা বড় বিষয়, যেটি আমি প্রথমার্ধে বলেছি, যদি সংস্কার না হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা যদি প্রত্যেকটি মানুষকে, যারা উপকূল থেকে যারা আসতে পারবে না কেন, তার জীবন জীবিকা সেখানে, তার সম্পদ সেখানে, তো সুতরাং তাকে যদি দুর্যোগ সহনীয় বাসস্থান তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করা যায়। আপনি শুনলে খুশি হবেন, রোয়ানো পরবর্তীতে বাঁশখালীর খানখানাবাদ যে ইউনিয়ন সবচেয়ে বেশি যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে আমাদের প্রতিষ্ঠান, আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে কয়েকটা কাজ করেছি। তো তার মধ্যে একটা হচ্ছে 50টি আমরা বাড়ি করেছি একদম দুর্যোগ সহনীয় বাড়ি, যেগুলো ইউএনডিপি এবং অ্যাকশন এইড বাংলাদেশ বলে একটি প্রতিষ্ঠান, তারা আমাদেরকে সহায়তা করেছে। তো আমরা এটা দেখছি যে বাড়িগুলোর আসলে ভবিষ্যতে কিভাবে হয়। কিন্তু আমরা এরকম আরো বেশ কিছু কাজ হয়েছে, বিভিন্ন সরকারিভাবে হয়েছে, বেসরকারিভাবে হয়েছে। তো মূল কথা হচ্ছে যে আসলে এর কোনো বিকল্প নাই, কারণ ওই মানুষকে ওখানেই থাকতে হবে, ওখানে থেকে তার জীবন জীবিকা নির্বাহ করতে হবে। তাহলে তাকে এমনভাবে বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে সহায়তা করতে হবে যাতে সেটা দুর্যোগ সহনীয় হয়। মানে সেটা তো এমনও হতে পারে যে মানে একটা ঘর করার জন্য ওই মানুষ সেই কিছু অর্থ যোগান দিল, বাকিটা সরকার দিল, সেরকম তো একটা হয়তো ব্যবস্থা করা না। অবশ্যই আমরাও যেগুলো করেছি এগুলো কিন্তু এরকম, এটা অনেকটা কন্ট্রিবিউটরি, যে একটা পোর্শন আমরা সাপোর্ট করেছি, একটা পোর্শন সে করেছে। আর আরেকটি যেটা বিষয় হলো, এখানে কিন্তু সরকারের একটা বড় ভূমিকা আছে, স্থানীয় সরকারের একটা ভূমিকা আছে। আমরা সঠিক যে আপনার উপকারভোগী বাছাই করা, এটা অনুকূল, এবং সেখানে যাতে স্বচ্ছতা থাকে, সেখানে যাতে সে যাতে কোনোভাবে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষটা যাতে বঞ্চিত না হয়, এগুলো অনেক কিছু দেখার বিষয় আছে। তো এভাবেই আসলে কাজগুলো ভবিষ্যতে করতে হবে। এক্ষেত্রে আমরা দেখি যে বিশেষ করে সরকারি যে তরফে যে বরাদ্দ দেওয়া হয় যে উপকূলের জন্য এই যে ঘূর্ণিঝড়ের পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলা, আসলে কি মানে আপনি কি মনে করেন এগুলো যে পর্যাপ্ত? না, এগুলো অবশ্যই পর্যাপ্ত না, এবং এগুলো খুবই অপ্রতুল। সরকারি আসলে যে সাহায্যটা বেশিরভাগ আসে সেটি হচ্ছে যে ইমিডিয়েট যে আপনার যে ক্ষতিগ্রস্ত একজন মানুষের কাছে সহায়তাটা পৌঁছানো, বিশেষ করে খাদ্য সামগ্রী অথবা গৃহ নির্মাণের জন্য তাকে কিছু সহায়তা সামগ্রী, এটা খুবই অপ্রতুল।
এখানে কারণ হচ্ছে যে আমাদের যে ঘূর্ণিঝড়ের যে ব্যাপক ক্ষতি সেই তুলনায় যে বরাদ্দ সেটা কিন্তু খুবই কম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আগামী শনিবার আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।